বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস কপাল কুণ্ডলা শুরু করতে চলেছি। আজ প্রথম খণ্ড, অধ্যায় 1, সাগর সংগয়। প্রায় 250 বছর আগের কথা। মাঘ মাসের এক শেষ রাতে একটি যাত্রীর নৌকা গঙ্গাসাগর থেকে ফিরছে। পর্তুগিজ ও অন্যান্য জলদস্যুদের ভয়ে সে সময় যাত্রীর নৌকা সাধারণ দল বেঁধে যাতায়াত করত। কিন্তু এই নৌকাটি নিঃসঙ্গ। শেষ রাতের ঘন কুয়াশায় নাবিকরা দিক ঠিক করতে না পেরে বহর ছেড়ে দূরে চলে এসেছে। এখন কোন দিকে কোথায় যাচ্ছে কেউ বলতে পারবে না। আরোহীদের বেশিরভাগই ঘুমিয়ে পড়েছে। এক বৃদ্ধা আর এক যুবক, এই দুজনেই শুধু জেগে আছে। তারা তাদের মধ্যে আলাপচারিতা চালিয়ে যাচ্ছে। হঠাৎ কথাবার্তা থামিয়ে বৃদ্ধ এক নাবিককে জিজ্ঞাসা করলেন, আরে ও মাঝি, আজ কত দূর যেতে পারবে? মাঝি একটু ইতস্তত করে জবাব দিলেন, বলতে পারলাম না বাবু। বৃদ্ধ রেগে গেলেন, মাঝিকে বকাঝকা করতে লাগলেন। যুবক তাকে কোনো রকমে থামালেন। মশাই, যা জগদীশ্বরের হাতে তা পণ্ডিতটাও বলতে পারে না, আর ও মূর্খ, কি করে বলবো? আপনি ব্যস্ত হবেন না, শান্ত হয়ে বসুন। ব্যস্ত হব না, উগ্র কণ্ঠে বললেন বৃদ্ধ। বলো কি, বেটারা 20-25 বিঘার ধান কেটে নিয়ে গেলে আর তুমি বলছো ব্যস্ত হব না? ছেলেপিলেরা সারা বছর খাবে কি? বাড়ি থেকে রওনা হয়ে আসার পর অন্য নৌকায় আসা এক যাত্রীর কাছে খবরটা পেয়েছিলেন বৃদ্ধ। আমি তো আগেই বলেছিলাম, বলল যুবক, আপনার বাড়িতে যখন বড় আর কেউ নেই, আপনার আসা উচিত হয়নি। বৃদ্ধ আগের মতোই উগ্রভাবে বললেন, আসবো না। 3 কাল কি 1 কালে ঠেকেছে। এখন যদি পরকালের কাজ না করি তো কবে করব? দেখুন, শাস্ত্রের যতটুকুই আমি জানি, পরকালের কাজ তীর্থ দর্শনে যেমন হয়, বাড়িতে বসেও তেমন হতে পারে। তাহলে তুমি এলে কেন? আমি তো তীর্থ করতে আসিনি মশাই। সমুদ্র দেখার বড় শখ ছিল, তাই এসেছি। তারপর একটু মৃদুস্বরে বলে উঠলেন, আহা, কি দেখলাম জন্ম জন্মান্তরের। বৃদ্ধ এখন আর যুবকের কথা শুনছে না। একটু দূরে মাঝিরাও নিজেদের মধ্যে যে আলাপ করছে সেখানে চলে গেলেন তার কান। এক মাঝি অন্য জনকে বলছে, আরে ও ভাই, এ তো বড় খারাপ কাজ হলো। বার দরিয়ার এসে পড়লাম না, কোন দেশে এলাম কিছুই তো বুঝতে পারছি না। শুনেই বোঝা গেল স্পষ্ট ভীত কণ্ঠস্বরটা। বৃদ্ধ বুঝলেন ভয়ানক কোনো বিপদের শঙ্কা দেখা দিয়েছে। শঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে গো মাঝি?
মাঝি কোনো জবাব দিলেন না। মাঝিদের কথা যুবক শুনছে, বৃদ্ধের প্রশ্ন যুবক শুনছে। জবাবের অপেক্ষা না করে বাইরে এলো সে। ভোর হতে আর বাকি নেই, চারিদিকে গাঢ় কুয়াশা ঢাকা। চোখ বেশি দূরে যায় না কুয়াশার জন্য। আকাশ, নক্ষত্র, চাঁদ, উপকূল, কোনো দিকে কিছুই দেখা যাচ্ছে না। নিশ্চয়ই দিক ভুল হয়েছে না বৃদ্ধের। কোন দিকে যাচ্ছে না যাচ্ছে কিছু ঠিক করতে পারছে না। পাছে বার সমুদ্রের পরে কখনো মারা যায় এই ভেবে ভয় পেয়েছে। ঠান্ডা ঠেকানোর জন্য ছইয়ের সামনে পর্দা দেওয়া, তাই ভেতরের আরোহীরা কেউ এ বিষয়ে কিছু জানতে পারছে না। যুবক সব বুঝে ভেতরে এসে বৃদ্ধাকে বলল সব কথা। সঙ্গে সঙ্গে হইচই পড়ে গেল নৌকার মধ্যে। কয়েকজন মহিলাও আছেন নৌকা। কথার শব্দে জেগে উঠেছে তারা। নৌকা দিক হারিয়েছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আত্মনাদ উঠল তাদের মধ্যে। বৃদ্ধ হাউমাউ করে উঠলেন, কিনারায় পড়, কিনারায় পড়, কিনারায় পড়, এই বলে। যুবক একটু হেসে বলল, কিনারা কোথায় তা জানতে পারলে তো আর সমস্যাই ছিল না। শুনে আরোহীদের কোলাহল আরো বেড়ে গেল। যুবক কোনো মতে তাদের শান্ত করে বাইরে এলো। ভয়ের কিছু নেই, মাঝিদের উদ্দেশ্যে সে বলল। ভোর হয়ে গেছে, 4-5 দণ্ডের ভেতর সূর্য উঠে। এই সময়ের ভেতর নিশ্চয়ই ডুবে যাবে না নৌকা। তোমরা বাওবা বন্ধ করো, স্রোতে নৌকা যেখানে খুশি যাক, পরে রোদ উঠলে পরামর্শ করা যাবে। যুবকের কথা মেনে নিয়ে সেই মতো কাজ করলো মাঝিরা। অনেকক্ষণ হয়ে গেল, এখনো সূর্যের দেখা নেই। মাঝিরা বসে আছে চুপচাপ। ঘন কুয়াশায় এখনো ছেয়ে আছে চারদিক। ভয়ে কাঁপছে যাত্রীরা। বেশি বাতাস নেই, তার উপর আতঙ্ক। নৌকার মৃদু দুলুনি, তেল পেল না কেউ। সবাই ধরে নিয়েছে মৃত্যু নিশ্চিত। আর খুব একটা দেরি নেই তার। পুরুষরা নিঃশব্দে দুর্গানাম জপছে, মহিলারা সুর তুলে নানা রকম বিলাপ করতে করতে নাকি সুরে কাঁদছে। এক মহিলা গঙ্গাসাগরে সন্তান বিসর্জন দিয়ে এসেছে। ছেলেকে জলে নামিয়ে আর তুলতে পারেনি, সেই কেবল কাঁদছে না। অপেক্ষা করতে করতে মনে হলো বেলা প্রায় 1 প্রহর হয়ে গেছে। এমন সময় হঠাৎ মাঝিরা দরিয়ার 5 পীরের নাম জপে মহা হইচই করে উঠল। কি মাঝি, কি হয়েছে? যাত্রীরা সবাই একসাথে জিজ্ঞাসা করে উঠল। আরে রোদ উঠেছে, রোদ উঠেছে, ওই দেখো ডাঙা। মাঝিরাও একসাথে হইচই করে জবাব দিল। যাত্রীরা সবাই মহা উৎসাহে নৌকার বাইরে এসে দাঁড়ালো। সবার চোখে প্রশ্ন, কোথায় এসেছে? ডাঙা কত দূর? বিপদ কেটেছে তো? পরম স্বস্তির সাথে সবাই দেখলো সূর্য উঠেছে, একেবারে কেটেছে কুয়াশা। বেলা 1 প্রহর পেরিয়ে গেছে। যে জায়গায় নৌকা এসে পড়েছে সেটা ঠিক সমুদ্র নয়, বড় এক নদী মোহনা। সেখানে নদী যে রকম চওড়া তেমন আর কোথাও নয়। নদীর এক তীর নৌকার খুব কাছে।
বলা যেতে পারে মাত্র 50 হাতের মধ্যে, কিন্তু অন্য তীরের চিহ্নও দেখা যাচ্ছে না। একমাত্র এই তীরের দিকটি ছাড়া আর যেদিকেই তাকানো যায় অথই পানি ছাড়া কিছুই চোখে পড়ে না। বিস্তীর্ণ জলরাশি দূর দিগন্তে আকাশের সাথে মিশে গেছে। তীরের কাছে পানির রং একটু ঘোলাটে হয়ে গেছে, নদীর জলের মতো। কিন্তু দূরের জলরাশি নীলাভ একটা রং ধারণ করেছে। আরোহীরা ভাবল মহাসমুদ্রে এসে পড়েছে তারা। তবে সৌভাগ্য উপকূল কাছে, ভয়ের কিছু নেই। সূর্য দেখে দিক ঠিক করলো অনেকে। সামনের পাটটা যে সাগরের পশ্চিম দিক তাতে সন্দেহ রইল না কারো। নৌকা ছাড়িয়ে কিছু দূরে তীরের ভিতরের দিকে দেখা যাচ্ছে একটা ছোট্ট নদীর মুখ। ছোট্ট নদীটার একখানকার নাম রসুলপুরের নদী। দুই নদী যেখানে মিলেছে তার ডান দিকে অসংখ্য চেনা অচেনা পাখির ঝাঁক। তাদের কেউ আপন মনে বসে আছে, কেউ উঠছে, কেউ খাবার খুঁজছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঐতিহাসিক উপন্যাস কপালকুণ্ডলার প্রথম অধ্যায়ের 2য় পর্ব আজ উপকূলে। আরোহীদের দুশ্চিন্তা দূর হয়েছে। মহিলাদের কান্নাও কোথায় পালিয়ে গেছে তার খোঁজ নেই। মাঝিরা জানালো জোয়ারের দেরি আছে। এই ফাঁকে যাত্রীরা সামনের সৈকতে রান্না খাওয়া সেরে নিতে পারে। পরে জোয়ার এলে বাড়ির পথে রওনা হয়ে যাবে। যাত্রীরা সানন্দে রাজি হলো এই প্রস্তাবে। নৌকা তীরে নিয়ে ভিড়ালো মাঝিরা। এক এক করে যাত্রীরা নেমে গেল নিচে। অনেকক্ষণ পর শক্ত মাটির ওপর হাঁটতে পেরে খুশি সবাই। হাত মুখ ধুয়ে স্নান সেরে নিল অনেকে। রান্নার জোগাড় করতে লাগলো দু একজন। সব কিছু ঠিকঠাক মতো চলছে। চাল ডাল ধোয়া হয়ে গেছে, চুলা বানানো শেষ। নৌকা থেকে কাঠ এনে আগুন ধরালেই হয়। এমন সময় জ্বালা গেল রান্নার মতো কাঠ নেই নৌকায়। যা ছিল আগেই শেষ হয়ে গেছে। এখন ডাঙার আরো ভিতরে গিয়ে কাঠ জোগাড় করে না আনলে রান্না হবে না। কিন্তু কে যাবে কাঠ আনতে? বাঘের ভয়ে কেউই রাজি হলো না যেতে। শেষে সবাইকে উপোস থাকতে হয় দেখে সেই বৃদ্ধ সেই যুবককে ডেকে বললেন, বাবু নপকুমার, তুমি একটা কিছু উপায় করো দেখি। না হলে আমাদের এতগুলো লোককে উপোস দিতে হবে। একটু ভাবলো নবকুমার। ঠিক আছে, যাব বলে মাঝিদের দিকে ফিরল সে। একটা কুড়োল দাও আর দা নিয়ে কেউ একজন আমার সাথে এসো। কিন্তু কেউ নবকুমারের সাথে যেতে রাজি হলো না। খাবার সময় বোঝা যাবে। তীব্র ক্ষোভে আর কিছু বলতে পারল না নবকুমার। ক্ষুব্ধ দৃষ্টিতে একবার তাকালো ভীরু লোকগুলোর দিকে। তারপর কোমর বেঁধে একাই কুটার হাতে চলল কাঠ সংগ্রহ করতে। সৈকত থেকে পাড়ে উঠল নবকুমার। সামনে যতদূর চোখ যায় জনমানব বা লোকবসতির চিহ্ন নেই, কেবল বন আর বন। একটা ব্যাপার খেয়াল করলো নবকুমার। বনের গাছপালা খুব একটা বড় বা ঘন নয়। ছোট ছোট গাছ, মাঝে মাঝে কিছু জায়গা নিয়ে একটা ঝোপ মতো তৈরি করেছে। জ্বালানি হিসেবে ব্যবহার করার মতো কাঠ এইসব ছোট গাছ থেকে পাওয়া যাবে না। উপযুক্ত গাছের খোঁজে হাঁটতে শুরু করলো সে। হাঁটতে হাঁটতে
কিছুটা দূর এসে পড়েছে নবকুমার। শেষে একটা গাছ দেখতে পেল, যা থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করা সম্ভব। লেগে গেল ও কাঠ কাটতে। বেশ কিছুক্ষণের চেষ্টায় সংগ্রহ করতে পারল প্রয়োজনীয় কাঠ। এবার ফিরতে হবে, কিন্তু গোল বাঁধল কাঠের বোঝা। অবস্থাপন্ন ঘরের ছেলে নবকুমার, কায়িক পরিশ্রমের খুব একটা অভ্যাস নেই। কিছুটা বৃদ্ধের কথায় একটু পৌরুষ দেখানোর জন্য একাই কাঠ জোগাড় করতে এসেছিল সে। এখন বোঝা বইতে গিয়ে টের পাচ্ছে কাজটা ভালো হয়নি। যা হোক, ভালো হোক খারাপ হোক, একবার যে কাজ হাতে নিয়েছে তা শেষ না করে ছাড়তে রাজি নয় নবকুমার। প্রচণ্ড পরিশ্রম হলেও কাঠের বোঝা মাথায় নিয়ে হাঁটতে লাগলো সে। কিছু দূর হাঁটে, কিছু বিশ্রাম করে, আবার হাঁটে, আবার বিশ্রাম করে, এভাবে এগোতে লাগলো সে। বেলা পেরিয়ে প্রায় ৮ প্রহর। কাঠ আনতে গেছে নবকুমার, এখনো খোঁজ নেই। চিন্তায় পড়ে গেছে সহযাত্রীরা। এত দেরি হওয়ার তো কথা নয়, কোনো কারণ নেই তার। অনেকে এমনও ভাবছে নির্ঘাত বাঘের কবলে পড়েছে সে। ফিরে আসার সম্ভাব্য সময় পেরিয়ে যাবার পর সবাই মোটামুটি বিশ্বাস করে নিল যে হয়তো সে বাঘের কবলেই পড়েছে। অথচ কারোর সাহস বা ইচ্ছা হলো না উঠে কিছু দূর গিয়ে তার খোঁজ করা। আরোহীরা যখন এরকম জল্পনা কল্পনা করছে, তখন ভৈরব কল্লোল উঠল সাগরে। নাবিকরা বুঝলো জোয়ার আসছে। এরকম জায়গায় জোয়ার আসার সময় প্রচণ্ড বেগে ঢেউ তীরে আছড়ে পড়ে। পাড়ের কাছাকাছি নৌকা বা এ জাতীয় কিছু থাকলে ঢেউয়ের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মাঝিরাও তা জানে, তাই এক মুহূর্ত দেরি না করে নৌকার বাঁধন খুলে দিল তারা। হুড়োহুড়ি পড়ে গেল যাত্রীদের ভেতরে কে কার আগে নৌকায় উঠবে। সব কজন লোক কোনো মতে নৌকায় ওঠার অবসর পেল শুধু। পর মুহূর্তে জোয়ারের পানিতে প্লাবিত হয়ে গেল সৈকত। হাঁড়ি কুড়ি চাল ডাল যা ছিল সেখানে সব ভেসে গেল। তীর থেকে বেশ খানিকটা সরে এসেছে। এমন সময় দেখা দিল আর এক বিপত্তি। নৌচালনায় খুব একটা দক্ষ নয় মাঝিরা। জোয়ারের তোড়ের মুখে নৌকা সামলাতে না পারল না তারা। রসুলপুরের নদীর দিকে ভেসে যেতে লাগলো নৌকা। নবকুমার রইল যে, বলল এক যাত্রী। আহ, তোমার নবকুমার কি আছে? জবাব দিল এক মাঝি। তাকে শেয়ালে খেয়েছে। জোয়ারের তোড়ে ছোট নদীটার দিকে নিয়ে যাচ্ছে নৌকাটা। এখনো যদি ঠেকানো না যায় ফিরতে ভীষণ কষ্ট হবে। সেজন্য নাবিকরা প্রাণপণ চেষ্টা করছে নদীর বাইরে থাকার। এই মাঘ মাসের দিনেও বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে তাদের কপালে। দীর্ঘ পরিশ্রমের পর রসুলপুরের নদীর মুখ থেকে নৌকা সরিয়ে আনতে পারল মাঝিরা। এবার দেখা দিল আরেক বিপদ। যেই নদী মুখের বাইরে এলো, অমনি সেখানকার আরো প্রবল স্রোতে উত্তরমুখী হয়ে তীর বেগে ছুটতে লাগলো নৌকা। সেই গতি বিন্দুমাত্র নিয়ন্ত্রণ করতে পারল না মাঝিরা। তাদের শত চেষ্টাতেও নৌকা আর ফিরল না। নৌকার গতি নিয়ন্ত্রণ করা যেতে পারে, স্রোতের বেগ যখন এতটা কমে এলো, তখন যাত্রীরা সেই ছোট নদীর মুখ পেরিয়ে অনেক দূর এসে পড়েছে। নবকুমারের জন্যে ফিরে যাওয়া হবে কিনা এ নিয়ে বিতণ্ডা শুরু হলো এবার। কেউ কেউ বলল ফিরে যাওয়া উচিত, কিন্তু বেশিরভাগই মত দিল বিপক্ষে।
যাত্রীদের মধ্যে নবকুমারের আত্মীয় বা বন্ধু কেউ নেই। যে দুই একজন পরিচিত লোক আছে তারা নিছক প্রতিবেশী। তারা ভেবে দেখল, নৌকা যেখানে এসে পড়েছে সেখান থেকে ফিরে যেতে হলে আবার ভাটা লাগার অপেক্ষা করতে হবে। তারপরে রাত হয়ে যাবে। রাতে নৌকা চালাতে পারবে না মাঝিরা, পারলেও গত রাতের মতো অভিজ্ঞতা। সুতরাং পরদিন আবার জোয়ার না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার অর্থ 2 দিন অনাহারে থাকা। তাতে রাজি হলো না কেউ। নাবিকরাও ফিরে যাওয়ার ঘোর বিরোধী। তাদের বক্তব্য বাঘে খেয়েছে নবকুমারকে। এছাড়া তার ফিরে আসতে দেরি হওয়ার কোনো কারণ নেই। তাহলে খামোকা অত কষ্ট করে সময় নষ্ট করা কেন? ঠিক হলো, নবকুমারকে ছাড়াই দেশে ফিরবে যাত্রীরা।